স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরা আওয়ারে। দর্শক, গেল কয়েকদিন যাবৎ আবারও সেই নির্বাচন নিয়ে আলোচনা শুনছি। প্রধান উপদেষ্টা জাপানে গিয়ে জাপানিজ এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেন যে একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়। তেমনি এই কথা বলার পরে এখানে ঢাকায় গেল দু একদিনে রাজনৈতিক নেতারা কিন্তু এই বিষয়টি নিয়ে আলোচনা করছেন। যেমন আজকে মির্জা আব্বাস, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বলছেন যে জাতিকে নির্বাচন নিয়ে জাতির সঙ্গে ব্ল্যাকমেইল করা যাবে না। আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির আরেকজন স্থায়ী কমিটির সদস্য, তিনি বলছেন ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন হতে হবে। গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির আরেকজন স্থায়ী কমিটির সদস্য, তিনি বলছেন বিজয়ের সুফল কিছু মানুষ ভোগ করতে চাইলে আস্থা করে নিক্ষিপ্ত হবে। এবং বিএনপির আরেকজন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলছেন ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে, একটিও কারণ নেই এর বাইরে যাওয়ার। আর একটি বিষয় দর্শক আমরা বলে দিতে পারি যে ডিসেম্বরের নির্বাচন নাকি জুনের নির্বাচন, এটি শেষ পর্যন্ত হয়তো নির্বাচন কমিশন এবং সরকার ঠিক করবে। তবে সামনের যে সময়গুলো আছে সেই সময়গুলোতে, অর্থাৎ ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত রমজান রয়েছে, ঈদ রয়েছে এবং পরীক্ষা রয়েছে। এর মধ্যে ভোট কিভাবে সম্ভব? এরপর আবার কথা হয় যে বাংলাদেশে অধিকাংশ নির্বাচনই শীতকালে হয়। তবে এর যে ব্যতিক্রম নেই তা নয়। 1986 সালে এবং 1996 সালে দুটি নির্বাচন হয়েছিল গরমে, জুন জুলাইয়ের দিকে। ব্যতিক্রম আছে। এই সব কিছু মিলিয়ে আজকে ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারা আমাদের বিষয়ের নাম দিয়েছি ভোট কবে, প্রশ্নবোধক চিহ্ন। আমাদের সঙ্গে আছেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ, আপনাকে স্বাগত। এবং আছেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবং সহসভাপতি পদমর্যাদার স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক সম্পাদক নাসির আহমেদ শাহীন, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা শুরু করব দর্শক, তবে এর আগে বরাবরের মতোই শিরোনামগুলো দেখে আসবো। জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগের শুনানি কাল ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করবে বিটিভি। জাপান সফর শেষে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা। দুই বন্ধু প্রতিম দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীরের প্রত্যাশা। জাতীয় ঐক্যে ফাটল ধরানোর অপচেষ্টা চলছে, অভিযোগ বিএনপির। করিডোর নিয়ে সরকারের অবস্থান অস্পষ্ট। ঐক্যমত্য কমিশনে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা দিল এনসিপি। নিরপেক্ষ সরকার না হলে নির্বাচন সুষ্ঠু হয় না, অভিমত বদিউল আলম মজুমদারের। এবং আসছে বাজেটে শুল্ক ও কর কাঠামোয় বড় পরিবর্তনের সম্ভাবনা। উচ্চাভিলাষী স্বপ্ন পূরণের চাপ নেই, ঋণের বোঝা কমানোয় সরকারের প্রশংসা। শাহীন, আপনাকে দিয়ে শুরু করতে যাই। নাসিরউদ্দিন আহমেদ শাহীন, আপনার দলের 4 জন স্থায়ী কমিটির সদস্যের কথা বললেন। তারা আগেও বলেছেন, প্রধান উপদেষ্টা এই বক্তব্য দেওয়ার জাপানে এই বক্তব্য দিয়েছেন, এরপরে তারা আরও বেশি জোর দিচ্ছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে, ডিসেম্বরের আগেই নির্বাচন হতে হবে। ডিসেম্বর থেকে জুন তো খুব বেশি সময় না। আপনাদের দলের কি কোনো ধরনের তাড়াহুড়ো আছে, নাকি তারা রাজনৈতিকভাবে কোনো আশঙ্কা দেখছেন যে কারণে ডিসেম্বরে নির্বাচন চান? একই প্রশ্ন আমি শরীফুজ্জামান শরীফের কাছেও আসবো, তবে তার আগে নাসির আহমেদ শাহীন। ধন্যবাদ শান্ত ভাই, এবং আমার সাথে শরীফ ভাই আছেন। দর্শক শ্রোতা সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা দিয়ে শুরু করছি। প্রথমে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি, আপনারা জানেন 44তম শাহাদত বার্ষিকী গতকালকে গেল। আমাদের দলের প্রতিষ্ঠাতা, বিএনপির প্রতিষ্ঠাতা, বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির জনক, মহান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের, আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। সাথে সাথে বাংলাদেশের এই যে জুলাই আগস্ট গণহত্যায় যারা তাদের জীবন আত্মাহুতি দিয়েছে, তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা বিভিন্নভাবে ওই সময় হসপিটালে আছে তাদেরও রোগমুক্তি কামনা করছি। এবং সবশেষে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। আপনি ইলেকশনের ব্যাপারে বলেছেন, আপনি হয়তো 2 দিন আগে আমাদের এই
তারুণ্যের যে সমাবেশ, তারুণ্যের রাজনৈতিক অধিকারের সমাবেশ ছিল। সেই অধিকারের সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন ডিসেম্বরে ইলেকশন হতেই হবে। এটা এর পরিপ্রেক্ষিতেই আমাদের মহামান্য ডক্টর ইউনূস সাহেব উনি বলেছেন একটি দল, প্রধান উপদেষ্টা একটি দল ইলেকশন চায়। কিন্তু আপনি যদি আমার কাছে ডকুমেন্টস আছে বিভিন্ন পেপার পত্রিকার যে কাটিং, এগুলোর মধ্যে মোট নিবন্ধিত দল 49টি নির্বাচন চাচ্ছে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় 10, দ্রুত নির্বাচন চায় 18, স্পষ্ট রোডম্যাপ চায় 4, সংস্কারে অগ্রাধিকার 6, তথ্য পাওয়া যায়নি 11। আপনি নিবন্ধিত 49-এর মধ্যে ম্যাক্সিমাম ওই ইলেকশন চায় ডিসেম্বরের ভিতরে। এটা শুধু বিএনপির দাবি নয় এবং একটি দলের দাবি নয়, এটা উনি মিথ্যাচার করেছেন। ওনার জায়গা থেকে এরকম বলা, আমি এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এটা আমি মেনে নিতে পারিনি। ওনার কাছ থেকে এরকম কথা আমি এটা কোনোভাবেই মানতে পারিনি। যাই হোক, ইলেকশন আমরা কেন চাচ্ছি? আপনি যদি বিগত 17 বছর এদেশে মানুষ এই যে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছে, আমরা যারা প্রবাসীরা আন্দোলন করেছি, রেমিটেন্স বন্ধ করে দিয়েছিলাম জুলাই আগস্টের আন্দোলনের সময়। আমাদের মূল টার্গেট কী ছিল? সবাই চাচ্ছিল দীর্ঘ 17 বছর এদেশে কোনো নির্বাচনে মানুষ অংশগ্রহণ করতে পারে না, কোনো ইলেকশন সুষ্ঠুভাবে হয় নাই, দিনের বুট রাতে হয়ে গিয়েছে, ডামি ইলেকশন, ডামি লোকদের দিয়ে ইলেকশন করিয়ে ইলেকশনকে হাস্যকর করেছে। এরকম দীর্ঘদিন ধরে মানুষের আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশে একটা অভ্যুত্থান হবে এবং ফ্যাসিস্টের পতন হবে এবং ইলেকশন হবে। সেই ইলেকশনই তো আমরা চাচ্ছি। ডিসেম্বরে আমরা অন্য কিছু তো চাই না। আমরা তো আজকে কারো বাড়ি দখল করতে চাচ্ছি না, আমরা তো চাচ্ছি না আমাদের চাকরি দিতে হবে, আমরা তো চাচ্ছি না আমাদেরকে অন্য কোনো আমাদের পার্সোনাল কিছু চাচ্ছি না। এদেশের জনগণের দাবি, এদেশের মানুষ চাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন হয়। নির্বাচন ডিসেম্বরে হলে অসুবিধা কী? অসুবিধার কিছু তো আমি দেখতে পারছি না। এখানে বাংলাদেশের প্রতিটি মানুষ, আমি বিশ্বাস করি, আপনি যদি জরিপে যান, সবাই এখন আমি মনে করি একটি মাত্র দল এনসিপি ছাড়া সবাই নির্বাচন চাচ্ছে, সবাই নির্বাচনমুখী। এবং নির্বাচন চাওয়া তো এনসিপিও চায়, কিন্তু তারা বলেছে যে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় সংস্কারটা আগে না। আমার কথা হলো, আমি একজন নাগরিক হিসাবে আমি মনে করি আমার ডিসেম্বরে ইলেকশন হলে অসুবিধাটা কি? আমরা যদি ডিসেম্বরে ইলেকশন করতে পারি তাহলে কেন জুনে যাব? আমরা এই ইলেকশনের জন্যই তো আমাদের এই যুদ্ধ, এই সংগ্রাম, এই যে জুলাই আগস্টে আমাদের ছাত্র জনতা জীবন আত্মাহুতি দিল, এর উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য তো একটাই। শরীফের কাছে আসতে চাই, যেটা নাসির আহমেদ শাহীন বলছেন, আমি একটু আপনাকে অন্য অ্যাঙ্গেলে জানতে চাই। যে আমি যেটা জানতে চেয়েছিলাম যে বিএনপির কি কোনো আশঙ্কা আছে, বা বিএনপির না, আপনার কি কোনো আশঙ্কা আছে যে নির্বাচন একটু ডিলে হলে, বা আপনার কি মত যে নির্বাচন ডিসেম্বরে যে বিএনপি চাচ্ছে এটা কতটা যৌক্তিক, এবং যদি যৌক্তিক হয় তাহলে কেন চাচ্ছে, আর যদি যৌক্তিক না হয় তাহলে কখন হওয়া উচিত? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের যিনি আলোচক আছেন তাকে শুভেচ্ছা। আমাদের দেশে শাসনতন্ত্রের সাথে নাগরিকদের একটা দীর্ঘ ব্যবধান আছে। বাংলাদেশের একাধিক নির্বাচনে জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, এবং ভোটাধিকার ছাড়া একটা জেনারেশন গড়ে উঠেছে। তারা রাষ্ট্রের মালিক হিসাবে তার যে অংশগ্রহণের সুযোগ, সেই সুযোগটা তারা পায়নি। একটা গণ অভ্যুত্থান ঘটেছে, একটা শাসকের রেজিমের পরিবর্তন হয়েছে, আর একটা রেজিম আসবে, এবং সেই রেজিমটা আসবে জনগণের ম্যান্ডেট নিয়ে। এটাই হচ্ছে প্রত্যাশা। পৃথিবীর যেখানে আপনি দেখবেন এই ধরনের শাসকদের পরিবর্তন হয়েছে, সেখানে তারপরেই জনগণকে তার অভিমতের প্রতিফলন ঘটানোর জন্য রাষ্ট্র একটা আয়োজন করে দিয়েছে। আমাদের দক্ষিণ এশিয়ার শ্রীলঙ্কায় আমাদের এখানের যে গণ অভ্যুত্থানটা তার মাত্র কয়েক মাস আগে, সেখানেও একটা গণ অভ্যুত্থান ঘটেছে, এবং দীর্ঘদিন তারা ক্ষমতা দখল করেছিল, তারাও পালিয়েছে। কিন্তু তারপরে তারা তাদের রাজনীতি, তাদের অর্থনীতি, তাদের সমাজ মোটামুটি একটা সুশৃঙ্খল জায়গায় তারা নিয়ে এসেছে, এবং তাদের যে সমস্ত ইকোনমিক্স থেকে অন্যান্য জায়গায় যে প্রবলেমগুলো ছিল তার অনেকগুলো তারা সলভ করে ফেলেছে। এমনকি তারা যাদেরকে ক্ষমতাচ্যুত করেছে তাদের বিচার প্রক্রিয়াও তারা ইতিমধ্যেই একটা অংশ শেষ করেছে। গত পরশুদিন সেখানকার
আগের যে সরকার ছিল তার দুজন মন্ত্রী, তার মধ্যে একজন ক্রীড়ামন্ত্রী 25 বছরের কারাদণ্ড হয়েছে। অর্থাৎ তারা ওই যে জনগণের যে অভ্যুত্থানটা, সেই অভ্যুত্থানটার তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। আমাদের এখানে গত 9 মাস ধরে আপনি অনবরত দেখছেন যে সংস্কারের নামে চর্বিত চর্বণ ছাড়া দৃশ্যমান কোনো অগ্রগতি এখন পর্যন্ত নেই। আমাদের এখানে প্রতিনিয়ত যারা গণ অভ্যুত্থানের চ্যাম্পিয়ন শক্তি ছিল তাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠছে এবং সেই অভিযোগের জবাব দিতে গিয়ে তাদেরকে গলদঘর্ম হতে হচ্ছে। যিনি মন্ত্রীর দায়িত্বে আছেন তার অধীনস্থ তারা ভাগাভাগি করে নিচ্ছেন। এই যে গত দুদিন ধরে আমরা দেখছি যে নগদ নিয়ে যে ধরনের কেলেঙ্কারির মধ্যে তারা জড়িয়ে পড়েছেন, একের পর এক অভিযোগগুলো আসছে। এর ভেতর থেকে আবার একটা শক্তি মাথা চাড়া দিয়ে উঠছে এবং সেটি তারা প্রকাশ্যে বলছে। যেমন আজকে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে বিচার শেষ না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন এখানে হবে না। বিচার শেষ করা বলতে আপনি কি বোঝান? এবং বিচারটা তো আপনি ওই রাস্তায় বসে কয়েকজন আলোচনা করে তো আর বিচার করা যায় না। দ্বিতীয়ত হচ্ছে বিচারটা আসলে সরকার করে না। আপনি যদি তড়িঘড়ি করে একটা ফরমায়েশি বিচার এখানে করে আপনার যে আক্রোশটা সেটি যদি প্রশমিত করতে চান, তাহলে এটি যেমনিভাবে শহীদের আত্মদানের সাথে বিশ্বাসঘাতকতা হবে, তাদেরকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হবে এবং বাংলাদেশের গত জুলাই অভ্যুত্থানে যে মানুষগুলো স্বজন হারিয়েছে তাদেরকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করার একটা উদ্যোগ নেওয়া হবে এবং এই কাজটা খুবই অন্যায় কাজ হবে। সুতরাং নির্বাচনের সাথে বিচার অথবা নির্বাচনের সাথে সংস্কার এটিকে যুক্ত করে দেওয়া যাবে না। আমি নির্বাচন চাই, আমি বিচার চাই, আমি সংস্কার চাই, তিনটাই চাই। কিন্তু তিনটাকে আপনি যখন এক করে ফেলছেন, এর ভেতর থেকে আমার কাছে সন্দেহ হচ্ছে যে আপনি নির্বাচনটাকে প্রলম্বিত করতে চান এবং এর ভেতর থেকে ওই যে বললাম যে একটা ফোর্সকে গত কয়েকদিন ধরে, কয়েক মাস ধরে দেখা যাচ্ছে যে রাষ্ট্র ক্ষমতায় জামাতকে যেভাবে সরকার, ওই সন্দেহটাই জানতে চাচ্ছি যে সন্দেহের আপনার যে জায়গাটা সন্দেহের হচ্ছে, কারণটা কি? সন্দেহের কারণটা হচ্ছে নতুন যে দলটি গঠিত হয়েছে এই সময়কালে আমি সরকারের দুর্বলতার দুটো জায়গা দেখি। একটা হচ্ছে সরকার নিরপেক্ষতা ক্রমশই হারিয়ে ফেলছে। দ্বিতীয়ত হচ্ছে সরকার রাষ্ট্র পরিচালনায় দক্ষতার পরিচয় দিতে পারছে না এবং আগের যে দুর্নীতি, আগের যে সন্ত্রাস, নতুন একটা উপসর্গ যুক্ত হয়েছে মব সন্ত্রাস, আইন প্রয়োগের ক্ষেত্রে দ্বিমুখী আচরণ। আপনি যদি আমার পক্ষে হন, নুসরাত ফারিয়ারকে আপনি গ্রেপ্তার করলেন, তার পরের দিন আপনি আবার তার 3 দিন পরে শুনানি হওয়ার কথা, কিন্তু পরের দিন আবার আইনজীবীকে ডেকে আনলেন, এনে তার জামিন দিয়ে দিলেন। আবার ওই সিনেমায় যিনি আরেকটা চরিত্রে অভিনয় করলেন গুরুত্বপূর্ণ, তার বাড়িতে আপনি পুলিশ পাহারার ব্যবস্থা করছেন কারণ তার স্বামী একজন উপদেষ্টা। সুতরাং এখানে একই গ্রাউন্ডে আমি একজন সাধারণ মানুষ হলে আপনি আমাকে ধরছেন এবং তড়িঘড়ি করে কোর্ট বসিয়ে তার জামিন বুঝতে পেরেছি। দিচ্ছেন। মানে বিষয়টা কি একটু অর্থাৎ ভদভদ সরকারের টাইপের যে- হয়ে গেছে নাকি? সরকারের যে অদক্ষতা, সরকারের যে এই যে লুটপাট, সরকারের যে আইনের প্রতি সরকারের ইচ্ছা মতো আইনের প্রয়োগ, এই বিষয়গুলো হচ্ছে। আচ্ছা, আমি আমি শেষ করব এই জায়গাটায় জি যে জুন মাসে প্র্যাকটিক্যালি আসলে এখানে নির্বাচন হওয়া সম্ভব না। আমাদের এই বিষয়টা অনেকে আলোচনা করছেন না। আমরা এখন পর্যন্ত মে মাসের মধ্যে আছি, তাই তো? জুনে পা দিতে যাচ্ছি। আপনি খেয়াল করছেন গত কয়েকদিন ধরে আমাদের প্রকৃতিতে একটা নিম্নচাপ বঙ্গোপসাগরে এবং তার প্রভাবে কিন্তু বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি হচ্ছে। গত দুদিন ধরে ঢাকার যে প্রাকৃতিক অবস্থাটা একটা কিন্তু বর্ষণমুখর সময়। মে মাস শেষ হচ্ছে, আপনি জুন মাসে পা দিচ্ছেন। জুন মাসে কিন্তু ঝড় বৃষ্টিটা বেশি হয় এবং নির্বাচন মানেই কিন্তু সকালবেলা আমি ভোট কেন্দ্রে যাব, ভোট দেব, রাতের বেলায় ফলাফল ঘোষণা হবে তা না। আপনাকে রাজনৈতিক দলগুলোকে, প্রার্থীদেরকে কমপক্ষে 21 থেকে 28 দিন আপনি তাকে প্রচারণার সুযোগটা দিতে হবে। বাংলাদেশের শহরের বাইরে আমাদের যে আসনগুলো, ম্যাক্সিমাম আসনই কিন্তু গ্রামে এবং আমরা এটি জানি। আমি গ্রামের ছেলে, আমি নিজেও নির্বাচনে প্রার্থী হয়েছি অনেক জায়গায়। এই বিষয়টা নিয়ে আরেকটু বিশদভাবে কথা বলবো, তার আগে আমি আবার একটু নাসির আহমেদ শাহীনের সাথে কথা বলতে চাই। যে বিষয়টি শরীফ
বললেন যে প্রলম্বিত করার এক ধরনের সন্দেহ তার মধ্যে আছে। আপনাদের আশঙ্কাটা কি, আপনাদের সন্দেহটা কোথায়? এবং শরীফুজ্জামান শরীফ কিন্তু একটু আকার ইঙ্গিতে বলেছেনও যে নতুন দলটি এনসিপি এবং জামাতের কথা বলেছেন যে তারা এক ধরনের নতুন যুক্তি তুলছে, এই যুক্তিগুলোকে সামনে আনার জন্যই নির্বাচনটি প্রলম্বিত করা হচ্ছে। আপনার কি মনে হয়? না, আমি শরীফ ভাইয়ের সাথে একাত্মতা ঘোষণা করছি, কারণ উনি সরকার নিরপেক্ষতা হারিয়েছে যে এর অনেক উদাহরণ সামনে নিয়ে এসেছেন। প্রলম্বিত করার সরকারের সরকারের যে মধ্যে যে বিভিন্ন সন্দেহের অবকাশ হয়। ধরেন আপনি ডিসেম্বরে নির্বাচন, একসময় বাংলাদেশের সেনাবাহিনী প্রধান সহ এবং আমাদের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, শুধু বিএনপি নয়, সবাই ডিসেম্বরে বলছে। একমাত্র দেখা যায় সরকার ডিসেম্বরের কথা মানে তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না। কারণ যখন মানুষ ক্ষমতার একটা লোভ আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে এসেছে। আপনি দেখবেন ডক্টর ইউনূস সাহেবের বাতিদাকে বানিয়েছেন উনি ওই আপনার ডেপুটি প্রেস সেক্রেটারি, হ্যাঁ জি, উপপ্রেস, ওনার ফ্যামিলির লোক। ওনার ওই গ্রামীণ ব্যাংকের মওকুফ করে দিয়েছেন ঋণ, অনেক জিনিস উনি দেখা যাচ্ছে যে ওনার নিজের স্বার্থে কাজ করে যাচ্ছেন। তো এইরকম বিভিন্ন উপদেষ্টা যে হয়েছে, উপদেষ্টার দেখা যায় পিএস কয়েকশো কোটি টাকা ওই 3 মাসের ভিতর আত্মসাৎ করেছে। এগুলো তো অনেক উদাহরণ আছে বাংলাদেশে। তারা যে ক্ষমতার প্রতি তাদের যে একটা লোভ চলে আসতেছে, তো এখানে তো সন্দেহ হবেই। কারণ ডিসেম্বরে ইলেকশন হলে কিংবা ডিসেম্বরের আগে ইলেকশন করতে তো কোনো সমস্যা নাই। এখানে আপনার নির্বাচন কমিশন বারবার বলছে তারা কাজ করছে নির্বাচন নিয়ে এবং নির্বাচনের পরিবেশ তারা মনে করছে ঠিক আছে। তাহলে এখানে অসুবিধা কি? এখানে তো অবভিয়াসলি সন্দেহ হবেই, সন্দেহ আসতেছে। আমরাও সন্দেহ করছি সরকারকে। যদি এই মুহূর্তে এত বড় আপনি নির্বাচন দেখেন, করার জন্য যেই দিনই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, পরের দিনই সরকার প্রধান উনি একেবারে ডাহা মিথ্যা একটি কথা বলে ফেললেন যে একমাত্র একটি দলই নির্বাচন চায়। এটা কি ধরনের কথা? বাংলাদেশে প্রায় ম্যাক্সিমাম দল নির্বাচন চাচ্ছে ডিসেম্বরে এবং অনেক রাজনৈতিক দল অ্যাজ সুন অ্যাজ পসিবল নির্বাচন চাচ্ছে। প্রধান উপদেষ্টা হয়তোবা এটা চিন্তা করেই বলেছেন যে বিএনপি হলো সবচেয়ে বড় দল এবং স্টেক হোল্ডার হিসেবে, সেই কারণে বিএনপির চাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেই হিসেবে হয়তোবা বলতে পারে। অফকোর্স বিএনপির চাওয়া বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু এটা তো বলতে পারেন না যে একটি দল। এখানে বাংলাদেশের ম্যাক্সিমাম, বাংলাদেশের সব, আমি মনে করি সর্বসাধারণ চাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশের নির্বাচন হোক। নির্বাচনী সরকার যখন হবে তখন তার জবাবদিহিতা থাকবে। আপনি যদি ইন্টারিয়াম গভর্নমেন্ট যে দেশ চালানো যেত, তাহলে তো পৃথিবীতে বিভিন্ন দেশে এরকম ইলেকশন ছাড়াই মানে মধ্যবর্তী সরকার দিয়ে কিংবা তত্ত্বাবধায়ক সরকার দিয়ে দেশ পরিচালনা করত। যেহেতু গণতন্ত্রের জন্য, দেশের স্বার্থের জন্য, দেশের মানুষের ফিউচারের জন্য আমি মনে করি খুবই দরকার ইলেকশন, এবং নির্বাচনের মাধ্যমে যে জনপ্রতিনিধি সৃষ্টি হবে তাদের জবাবদিহিতা আছে, জবাবদিহি করতে হবে। কিন্তু ওনাদের তো কোনো জবাবদিহির কোনো সিস্টেম নাই। আপনি ইলেকশনে করবেন না, তো জবাবদিহি কেন করতে হবে? এবং তত্ত্বাবধায়ক সরকার তো, ইন্টারিয়াম গভর্নমেন্ট তো বানানোই হয়েছে একমাত্র আপনার এই নির্বাচনের জন্য, কিংবা সংস্কার করলেও আমরা তো সংস্কার, ভাই তো বলছেন সংস্কার, নির্বাচন কিংবা বিচার প্রত্যেকটাই চালিয়ে যান। এবং এটা ওনার কথা নয়, আমার কথা নয়, এটা বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ের দাবি, অন্তরের কথা। মানুষ চাচ্ছে একটা ইলেকশন হোক, এবং ইলেকশন না হলে অবভিয়াসলি মানুষ সন্দেহ করবে, আমরাও সন্দেহ করি, বাংলাদেশের প্রতিটি নাগরিকই সন্দেহ করবে যে ইলেকশন যেহেতু প্রলম্বিত করা হচ্ছে, ইলেকশন নিয়ে টালবাহানা হচ্ছে, তাসমিন সরকার ইলেকশন দিতে চাচ্ছে না। আমরা বুঝতে পেরেছি। শরীফুজ্জামান শরীফ, আপনি যে কথাটি বলছিলেন যে জুন মাসে নির্বাচন হয় না, এর আগে আমাদের এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আসবো, তারপর দর্শক আমাদের সঙ্গেই থাকুন। আমাদের অনুষ্ঠানটি কিন্তু ফেসবুক এবং ইউটিউব পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমাদের আজকের বিষয় ভোট কবে, এ নিয়ে আপনাদের কোনো কমেন্ট থাকলে, আপনাদের মতামত পরামর্শ থাকলে আপনারা সেটি জানাতে পারেন। নিচ্ছি ছোট্ট একটি বিরতি থেকে ফিরে আবার আলোচনায় শুরু করব।
আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে ছিলাম। আমি জানতে চাচ্ছিলাম যে আমি আসলে সুনির্দিষ্টভাবে জানতে চাই যে এই যে বারবার নির্বাচনের কথা বলা হচ্ছে, অন্য দলগুলো যে নির্বাচনের বাইরে আছে তা না, তারা বলছে যে কিছু মৌলিক সংস্কার দরকার। যেমন সেই মৌলিক সংস্কারের মধ্যে নির্বাচন কমিশনের কিছু সংস্কার দরকার। মৌলিক সংস্কারের মধ্যে তারা বলছে যে প্রধানমন্ত্রীর ক্ষমতার বিষয়টি, সংবিধানের কিছু মৌলিক সংস্কার, সেগুলো দরকার। এগুলোর জন্য যতটুকু সময় দরকার সেই সময়টা নিয়ে এরপরে নির্বাচনে যাওয়ার। তো এতে নির্বাচনটি যদি 2-4 মাস দেরি হয়, তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেল? ধন্যবাদ। নির্বাচনটা 2-4 মাস, একটা নির্বাচনের ভেতর থেকে আমরা একেবারে স্বর্গে চলে যাব তাও না। বাংলাদেশে তুলনামূলকভাবে গ্রহণযোগ্য একাধিক নির্বাচন হয়েছে, বিশেষ করে 90 সালের পরে। কিন্তু তার ভেতর থেকে আমাদের এখানে আমাদের প্রত্যাশিত সুশাসন আসেনি। কিন্তু তার মানে এই না যে আমরা সেই কারণে একটা অনন্তকাল অনির্বাচিত সরকার দিয়ে রাষ্ট্র পরিচালনা করব। আমাদের যে জুলাইয়ের গণ অভ্যুত্থান, এটি সূচনা এবং এটিকে একটা গণ অভ্যুত্থানে পরিণত করার পেছনে যতগুলো কজ, যতগুলো কারণ আছে, তার একটা বড় কারণ হচ্ছে মানুষকে তার ভোটাধিকার থেকে বঞ্চিত করা এবং রাষ্ট্র পরিচালনায় 15 বছরের 1.5 দশকের যে শাসন, সেই কুশাসনের কারণে মানুষ ক্রমশই বিক্ষুব্ধ হয়ে উঠেছিল এবং তার বিস্ফোরণটা হয়েছিল জুলাই আগস্টে। সুতরাং এই যে পরিবর্তন প্রত্যাশী মানুষের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষার সাথে দেশে একটা নির্বাচিত সরকারের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার আকাঙ্ক্ষার সাথে তার সম্পৃক্ততা ছিল। সরকার নির্বাচনটা কেন করতে চায় না? সরকার নির্বাচনটা করতে গেলেই, কথা বলতে গেলেই আপনি 15 বছরের যে কারণগুলো আমাদের চোখের সামনে, তখনকার মন্ত্রী এমপিরা যেটা বলতেন যে আপনারা উন্নয়ন চান নাকি নির্বাচন চান, এখন সেটিকে একটু সংস্কার করে বলা হচ্ছে সংস্কার চান নাকি নির্বাচন চান। আমি সংস্কারও চাই, আমি নির্বাচনও চাই। এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনী ব্যবস্থার ফিরে আসার ভেতর থেকে আমি মনে করি আমাদের নির্বাচন নিয়ে যে মৌলিক যে প্রশ্নগুলো আছে তার 70% আপনি সমাধান করে ফেলেছেন। বাকি যে ইস্যুগুলো আছে, পলিটিক্যাল পার্টিগুলো যদি আলোচনা করে এবং নির্বাচন কমিশনকে একটা অর্থবহ প্রতিষ্ঠানে পরিণত করার জন্য যদি সহযোগিতাটা করে, তাহলে এই জায়গাটা আরও কতগুলো পরিবর্তন আনা সম্ভব। সরকার কেন নির্বাচন চায় না? সরকার নির্বাচন দেওয়ার ক্ষেত্রে প্রথমত যারা বাংলাদেশের গত 15 বছরে কোনো সংকটের সাথে যুক্ত ছিলেন না, নিজ নিজ পেশায় খুব ভালোভাবেই ছিলেন। সকালবেলায় প্যারিসে কোনো একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স, তার পরের দিন নেপালের কোনো একটা ওয়ার্কশপ, এবং দেশে এসে দেশি কই মাছের আর লাল শাকের ঝোল দিয়ে ভাত খেতেন। তারা এখন পতাকা লাগানো গাড়িতে ঘুরছেন। বাংলাদেশের এই যে গণতান্ত্রিক আন্দোলন, মানুষের মৌলিক আন্দোলন, মানুষের বেঁচে থাকার আন্দোলন, কোনো আন্দোলনে যাদের কোনো মিনিমাম কন্ট্রিবিউশন ছিল না, সেই মানুষগুলো এখন দণ্ডমুণ্ডের কর্তা হয়েছেন। এবং যেহেতু তারা একটা বড় পাওয়ার এক্সারসাইজ করতে সুযোগটা পাচ্ছেন, তাদের ইচ্ছা করছে না যে এখান থেকে আমরা সরে যাই। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, এবং এর উদাহরণ আমি দিতে পারবো, যে ভদ্রলোক মনে করছেন যে যে সংবিধান দিয়ে দেশ চলছে, এই সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে, তিনিও যখন সুযোগ পাচ্ছেন তার স্ত্রীকে এই সংবিধান ছুঁয়ে শপথ করার জন্য মন্ত্রী হতে পাঠাচ্ছেন। অর্থাৎ পাওয়ারটা যে কত মধু, ক্ষমতাটা যে কত মধু, এটি এই একটা উদাহরণ থেকে আপনি বুঝতে পারছেন। সেকেন্ড জায়গাটা হচ্ছে, সরকার এনসিপিকে তার নিজের দল হিসাবে ট্রিট করছে। আমি উদাহরণ দেই, বাংলাদেশের অনেকগুলো গত জুলাইয়ের পরে অনেকগুলো রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে এবং এদের কেউই নিবন্ধন পায়নি। শুধুমাত্র আপনি যখন একটা রাজনৈতিক দলকে বারবার রাষ্ট্রের বিভিন্ন কাজের সাথে যুক্ত করবেন এবং পরিষ্কারভাবে আপনার অনুরাগের বশবর্তী হয়ে আপনি কতগুলো সিদ্ধান্ত নিচ্ছেন। বিএনপি গত কয়েকদিন আগে 2টো দলকে আপনি ডাকলেন এবং পরবর্তীতে অন্য দলগুলোকে ডাকলেন। প্রথমে আপনি বিএনপিকে ডাকলেন, তারপর জামাতকে ডাকলেন। জামাতের নিবন্ধন এখন পর্যন্ত নেই, কিন্তু জামাত এবং এনসিপিকে আমি এক জায়গায় দাঁড় করাবো না। জামাত
এর আগে রাজনীতি করেছে, তার নিবন্ধন ছিল, এখন একটা আইনের একটা জায়গা আছে। কিন্তু আপনি বিএনপির সাথে, জামাতের সাথে এনসিপিকে ডেকে বসানোর উদ্দেশ্য হচ্ছে আপনি জনগণকে দেখাতে চান যে এই দুটো তিনটা দল প্যারালাল, অথবা আপনি বিএনপির বক্তব্যের কাউন্টার হিসাবে অন্তত দুটো দলের বক্তব্য আপনি সামনে নিয়ে আসতে যাচ্ছেন। কিন্তু বুঝতে পেরেছি। এই যে জুলাই অভ্যুত্থানের পরে গত 6 মাস, 8 মাস, 9 মাসে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আত্মপ্রকাশ করেছে তার প্রতি আপনি বিরাগ ভাজন কেন? আপনি বলতে পারেন যে এনসিপি গণ অভ্যুত্থানে চ্যাম্পিয়ন রোল প্লে করেছে, এনসিপি চ্যাম্পিয়ন রোল প্লে করেনি। চ্যাম্পিয়ন রোল প্লে করেছে বৈষম্য বিরোধী ছাত্ররা, তার একটি অংশ এনসিপি করেছে, তার একটি অংশ আপ বাংলাদেশ করেছে, আরো অনেকগুলো দল করেছে। আমি এই তত্ত্বটি যারা দেন তাদের কাছে আমি প্রশ্ন করি, ধরেন যে একটা ক্লাসে 100 জন স্টুডেন্ট আছে, তার মধ্যে একজন ছাত্র ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত ফার্স্ট বয়, খুবই মেধাবী ছাত্র, কিন্তু ওই ছেলেটি এসএসসি পরীক্ষার টেস্ট পরীক্ষা দিল না, সে ফর্ম ফিল আপ করলো না, এবং এসএসসি পরীক্ষায় সে অংশগ্রহণ করলো না। তার পেছনের যে ছাত্ররা তারা ভালো রেজাল্ট করলো, এসএসসি পরীক্ষা দিয়ে তারা কলেজে ভর্তি হলো। যে ছাত্রটা 1 থেকে 10 পর্যন্ত ফার্স্ট বয়, এসএসসি পরীক্ষায় পার্টিসিপেট করলো না, তাকে কি আপনি কলেজের যে একাডেমিক কার্যক্রম তাতে অংশগ্রহণ করার সুযোগ দেবেন? কখনোই না। ঠিক এনসিপি যদি গণ অভ্যুত্থানের ফার্স্ট বয়ও হয়ে থাকে, আপনি এনসিপিকে এই প্রসিডিউর মেনটেন না করা বুঝতে পেরেছি। পর্যন্ত আপনি তাকে আমি যখন একটু- এখানে নিয়ে আসবেন, আমি স্পষ্ট ধরবো যে এর পেছনে রাষ্ট্রের ইচ্ছা আছে একটু- যে তারা এনসিপিকে এস্টাবলিশ করতে একটু চায়। প্রসঙ্গ বদলাতে চাই, যে শরীফুজ্জামান শরীফ বেশ যৌক্তিকভাবে বলেছে, তবে তার যে ইঙ্গিত সেখানে আমি একটু যোগ করতে চাই, সেটি হলো যে ডক্টর ইউনূসকে আমরা দেখেছি যে কোর্টের পর কোর্ট তিনি ঘুরে বেরিয়েছেন, একদম যে তিনি নিঃসংকোচ জীবনযাপন করেছেন তা নয়, প্রধান উপদেষ্টার ক্ষেত্রে বলছি। অন্য কাকে কি ইঙ্গিত করেছেন উনি সেটি নয়, আমার কাছে মনে হলো যে একটি ইঙ্গিত অথবা প্রধান উপদেষ্টার জন্য ছিল। ডক্টর ইউনূস কষ্ট করেছেন, তারপর আমি অন্য উপদেষ্টাদের কথা বলেছি, হ্যাঁ অন্য কয়েকজন উপদেষ্টা হ্যাঁ আছেন। অন্য উপদেষ্টা হয়তোবা আপনি মৎস্য ও প্রাণী সম্পদ অনেকেই উপদেষ্টার আছে, কথা বলতে অনেকেই পারেন, আছে, বা যাদের আসলে যাই হোক। politics এর সাথে তবে engagement হ্যাঁ, ছিল না। তারপরও এরপরও ডক্টর ইউনূস নির্বাচনকে বিলম্বিত করতে পারেন না, এটা হলো যে কোনো আইনের কথাই। এরপরও এবং আমি নাসির আহমেদ শাহীনের কাছে জানতে চাই, আপনারা কি দলীয়ভাবে, যদিও এটা ক্লিয়ার করা হয়েছে যে ডক্টর ইউনূস পদত্যাগ করুক, এটা চান না, আপনারা কি মনে করেন যে ডক্টর ইউনূসের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব, নাকি সেখানে সরকারের পরিবর্তনটাও প্রয়োজন? কি মনে করেন? না, এটা তো আমাদের দল থেকে বিবৃতি দেওয়া হয়েছে যে আমরা তো ডক্টর ইউনূসের পদত্যাগ চাই নাই, আমরা চাচ্ছি ডিসেম্বরের ভিতরে ইলেকশন, আমাদের মূল দাবি ইলেকশন। এখন ডক্টর ইউনূসের কে রেখেই আমরা ইলেকশন চাচ্ছি, এটাতে কোনো সন্দেহ নেই। অর্থাৎ এখানে আস্থা আছে যে ডক্টর ইউনূস একটি সুষ্ঠু নির্বাচন দিতে পারে, Interim কিন্তু এই government- সময়ের ক্ষেত্রে কেন আপনারা আস্থাটা রাখতে পারছেন না? এর কারণ হলো ওই যে ভাই একটু আগে বললেন, বাংলাদেশে ডিসেম্বরের পরে রমজান চলে আসবে। রমজানে তো সরকার একটা উসিলা নিয়ে, এটা একটা সামনে রমজান নিয়ে সে ইলেকশন দিবে না, এরপরে চলে আসবে ওই যে বৃষ্টি বাদল, সামার যেটা বলা হয়, তখন বাংলাদেশে এমনিতে ইলেকশন করা টাফ হয়ে যায়। একটা রিজন নিয়ে আসবে, অনেকগুলো রিজন আছে। ডিসেম্বরে করলে তখন মানুষ ওই সময় শীতের মৌসুমে বাংলাদেশে সবসময় নির্বাচন হয়, নির্বাচনমুখী তখন মানুষ থাকে। আর এইটাই একটা ভালো সময়, এই যে 15 বছর 17 বছর ধরে নির্বাচন বাংলাদেশে, এটা একটা আমেজ, এটা একটা মেলার মতো, আমেজের মতো। আপনি দেখবেন যখন উৎসবের আগে মতো হয়। উৎসবের মতো, আগে যখন নির্বাচন হতো তখন 2 দিন 3 দিন আগ থেকেই মানে রাস্তাঘাট বন্ধ করে রিক্সা মিছিল, হাজার হাজার মানুষ রাস্তায় থাকতো। আমাদের এলাকায় যেরকম ইলেকশন নির্বাচন হতো, এই যে নির্বাচনমুখী মানুষ এগুলো এখান থেকে সরে গিয়েছে। ডিসেম্বরে হলে কিংবা জানুয়ারিতে যদি হয়, তখন মৌসুমটা থাকে খুবই ঠান্ডা এবং মানুষজনের মন মানসিকতা ঠান্ডা থাকে। কারণ আপনার গরমের সময় বিভিন্নভাবে বৃষ্টি থাকে, এই নদীতে পানি থাকে, মানুষ যাতায়াতে কষ্ট হয়, অনেক কিছু এটার মধ্যে নির্ভর। তাই বাংলাদেশের মানুষ মনে করে ডিসেম্বরে নির্বাচন হলে একটা সুষ্ঠু পরিবেশ থাকবে, ভালো সময় থাকবে, মানুষ উৎসবের আমেজে বুট দিতে পারবে, বুটের একটা সময় পাবে মানুষ, ওই সময় হলিডে টাইমও থাকে, অনেক কিছু ইনভলভ আছে।
মানে ইলেকশন এই জন্যই তো পূর্বে আমরা ম্যাক্সিমাম ইলেকশনগুলো তো ডিসেম্বরেই হয়েছে, আপনারা যদি আগের ইতিহাসগুলো দেখেন। যাই হোক, ভাই বলেছেন ওই যে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শরিক হয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলনে শুধু তো ছাত্ররাই শরিক হয় না। এই যখন লাস্ট ডে, তখন তো লক্ষ লক্ষ মানুষ যে বের হয়ে আসলো, এটা তো জনতাও ছিল সেখানে। হাজার লোক বাংলা লাস্ট ডে যখন সব রাস্তা, আমরা তো বাইরে ছিলাম খুব, আমরা যখন ফোন বা টিভিতে দেখলাম যে এই উত্তরা থেকে শাহবাগ পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ আসতেছে, এদিকে আপনার ওই যাত্রাবাড়ি থেকে শাহবাগ পর্যন্ত পুরো মানুষ যারা বাংলাদেশের, আমি মনে করি 90% মানুষই ওই দিন রাস্তায় নেমে এসেছিল। এটা গণ অভ্যুত্থান হয়েছে, মানুষের ফ্যাসিস্টের বিরুদ্ধে মানুষের অবস্থান ছিল। এবং ফ্যাসিস্ট কী করেছে? ফ্যাসিস্ট তো অনেক উন্নয়ন করেছে, তারা তো বলছে উন্নয়ন হলে হবে, ইলেকশন লাগবে না। কিন্তু মানুষ যদি উন্নয়ন হলেই হতো, তাহলে তো ওই দিন লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসে না, এবং এত নির্যাতন, নিপীড়ন, অত্যাচার সহ্য করতে হয় না। কত মানুষকে হত্যা করেছে। 1 জুলাই হত্যাকাণ্ড আপনি যদি দেখেন, পৃথিবীর ইতিহাসে এরকম ম্যাসাকার খুব কম হয়েছে। তাই মূল উদ্দেশ্যটা ছিল বাংলাদেশে একটা নিরপেক্ষ সরকারের অধীনে ইলেকশন হবে, এবং ইলেকশনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার আসবে, এবং নির্বাচিত সরকার তো অবশ্যই জবাবদিহিতা থাকবে এবং দেশ সুষ্ঠুভাবে চালাবে। যেমন আমরা সংস্কার নিয়ে এসেছি না, বিএনপি যে সংস্কার এনেছে 31 দফা দিয়ে, আপনি যদি 31 দফাগুলো দেখেন, ম্যাক্সিমামই তো যারা এই যে সংস্কারের বিষয় নিয়ে কথা বলছে, এইগুলো তো 31 দফার মধ্যে অবশ্য ম্যাক্সিমামই আছে। বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বারবার বলছেন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে, 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এটা বাংলাদেশে তো নজিরবিহীন। কোনো দলের প্রধান এভাবে এর আগে বলেছে কখনো? এভাবে কোনো পার্টি, আমার তো মনে হয় না, এই প্রথম বিএনপি সংস্কার নিয়ে এসেছে। আমাদের নেত্রী বারবার বলছেন বাংলাদেশে। তবে এই প্রধানমন্ত্রীর এই বিষয়গুলো কিন্তু এখনো বিএনপি এই ঐক্যমত্য কমিশন বা সংস্কার কমিশনে এখনো একমত হয়নি। তারা বেশ কিছু সূত্র দিয়েছে যে এইভাবে এগিয়ে যেতে, এবং আগামী নির্বাচিত কিন্তু সরকার। আমরা তো প্রথমে তো আমরা এই কথাটা নিয়ে এসেছি, প্রথমেই তো আমরা নিয়ে এসেছি। এগুলো যে বলা, এগুলো প্রতি যে সমর্থন করা, এটাই তো বাংলাদেশের নজিরবিহীন। প্রধানমন্ত্রী বারবার তার শক্তি দিয়ে ক্ষমতায় থেকেছে। বাংলাদেশে যেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলেছে, হয় গুম হয়েছে, না হয় খুন হয়েছে, না হয় তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। প্রধান বিচারপতিকে বাংলাদেশ ছেড়ে চলে যেতে হয়েছে যখনই সরকারের এগেনস্টে একটু কথা বলেছে। আমরা যারা বিদেশে ছিলাম, বিশেষ করে আমি, আমাদের প্রেসিডেন্ট মালেক সাহেব সহ অসংখ্য মানুষ, আমাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে, আমাদের বিরুদ্ধে অযথা মিথ্যা মামলা বারবার দেওয়া হয়েছে। আমাদের অপরাধ কী ছিল? আমাদের অপরাধ তো একটাই ছিল, আমরা বারবার চেয়েছিলাম বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক, বাংলাদেশে অন্যায়ভাবে আমাদের নেতা জনাব তারেক রহমানকে কথা বলতে দেওয়া হচ্ছে না, বাংলাদেশে নিয়ে যাওয়া হচ্ছে না, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে সম্পূর্ণ মিথ্যা একটা বানোয়াট কেস দিয়ে ওনাকে জেলে পুরিয়ে রেখেছে। এসবের বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল। এটা তো আমাদের কোনো অপরাধ ছিল না, আমাদেরকে এদেশে ব্যান করে রাখা হয়েছিল, আমরা এদেশে আসতে পারিনি। তো এগুলোর জন্যই তো আমরা আন্দোলন করেছি। বিএনপি 15-17 বছর আন্দোলন করে আমাদের অনেক নেতা গুম হতে হয়েছে, আমাদের অনেক নেতাকে অত্যন্ত কঠোরভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে জেলের মধ্যে। তো আমাদের দাবিটাই তো ছিল এই নিরপেক্ষ ইলেকশনের। আরেকটি বিরতি নেওয়ার সময় হয়েছে দর্শক, আরেকটি ছোট্ট বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতি থেকে ফিরে আবারও আলোচনা শুরু করব। আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। শরীফুজ্জামান শরীফ, আমরা একটু প্রসঙ্গটা পরিবর্তন করতে চাই। সেটি হলো যে আপনি জানেন যে আপনাদের মানে হলো যে আপনি যে ছাত্র সংগঠন ছিলেন, সেই ছাত্র সংগঠন, ছাত্র ইউনিয়ন সহ গণতান্ত্রিক বাম জোট আর কি যেটাকে বলা হয়, বাম জোটের বেশ কয়েকটি ছাত্র সংগঠন একটি প্রতিবাদে নেমেছিল। সেটি হলো জামাত নেতা সম্প্রতি জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাজহারুল ইসলাম খালাস পান, এবং তারপরে তার এই খালাসের বিরুদ্ধে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীতে এই ছাত্র সংগঠনগুলো, গণতান্ত্রিক বাম জোটের ছাত্র সংগঠনগুলো আন্দোলন মানে বিক্ষোভ মিছিল করে।
সেই বিক্ষোভ মিছিলে যদিও ব্যানারটি ছিল শাহবাগ বিরোধী ঐক্য, কিন্তু সেখানকার যাদের উপর হামলা হয়েছে তারা বলছেন যে এটি আসলে স্থানীয় ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা হামলা করেছে। এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? আজকে অবশ্য অধ্যাপক আনু মোহাম্মদ একটি বিষয় বলেছে এই ঘটনা নিয়ে যে নতুন ফেসিবাদের আগমনী ধ্বনি শোনা যাচ্ছে। এই জায়গাটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন? ধন্যবাদ। আমি এখন পর্যন্ত মনে করি এর আগের যেটা বললাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে সিলেকশনটা গণ অভ্যুত্থানের পরে আমাদের বেস্ট সিলেকশন ছিল, এটি আমি সব জায়গায় বলি, এখনও মনে করি। এবং তার যে ব্যক্তিগত ক্যারিশমা, ব্যক্তিগত সংযোগ, এগুলোকে আমরা যদি ব্যবহার করতে পারতাম পুরোপুরি, এবং তিনিও যদি এই ব্যবহারটা নিজের জায়গা থেকে করতেন, তাহলে অনেকগুলো ইতিবাচক পরিবর্তন আসত। উপদেষ্টাদের অনেকের ব্যাপারে গণ অভ্যুত্থানের সমন্বয়ক যারা ছিলেন তারাও কিন্তু প্রশ্ন তুলছেন অনেকের ব্যাপারে, সবার ব্যাপারে না, অনেকের ব্যাপারে। আমি ওই পার্টটা বলেছি। গণ অভ্যুত্থানের পরে ইউনিটি ভেঙে যাচ্ছে কেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো অশান্ত হচ্ছে কেন, এটি একটি গুরুতর প্রশ্ন। শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু আমরা গণ অভ্যুত্থানের পরে স্বাভাবিক করার ক্ষেত্রে আমাদের বিন্দু মাত্র কোনো উদ্যোগ ছিল না। আপনি এই অভ্যুত্থানে চ্যাম্পিয়ন ভূমিকা পালন করলো যে শিক্ষার্থীরা, আপনি অনেকগুলো সংস্কার কমিশন করলেন, কিন্তু শিক্ষার্থীদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে কোনো উদ্যোগ কি আপনি এখন পর্যন্ত দেখেছেন? না। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দখলদারিত্ব, এটি জাস্ট ফরম্যাটটা বদল হয়েছে। আগে ছাত্রলীগের যে দখলদারিত্ব ছিল, ছাত্রলীগের বিরুদ্ধে কথা বললে আপনার মনে থাকার কথা, বেতন ফি ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডক্টর আখতারুজ্জামানের অফিস ঘেরাও করতে গেলে তিনি ছাত্রলীগের নেতাদেরকে টেলিফোন করে তাদেরকে ডেকে এনে সেই সময়ের বাম সংগঠনগুলোকে পিটিয়েছিল। আজ থেকে কয়েক বছর আগে সেম ঘটনাটা এখন ঘটছে। আজকে জাতীয়তাবাদী ছাত্রদল তারা অভিযুক্ত করছে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র শিবিরের নামে এক ধরনের দখলদারিত্ব তৈরি হয়েছে। আচ্ছা, আপনি সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করবেন, এখন আমি কয়েকটা নাম বলি। মঞ্জুর আল মতিন গণ অভ্যুত্থানে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তাদের মধ্যে একজন। তাসনিম খলিল যারা গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাদের একজন। জুলকারনাইন শাহের গুরুত্বপূর্ণ, এই নামগুলো তো আমরা সবাই জানি। যে অ্যাডভোকেট জেডাই খান পান্না, আপনি তাদের সোশ্যাল মিডিয়ায় তাদের ওয়ালে গিয়ে দেখবেন অনবরত তাদেরকে কিভাবে বিশ্রীভাবে গালিগালাজ করা হচ্ছে। কেন? কারণ হচ্ছে তারা এই যে শিক্ষা প্রতিষ্ঠানে চট্টগ্রামে আপনি একজন মিছিল করার পরে ছাত্রলীগের স্টাইলে যখন একজন নারীকে লাথি মারছেন, তার প্রতিবাদ করার কারণে তাদেরকে আক্রমণ করা হচ্ছে। আপনি সোশ্যাল মিডিয়ায় দেখবেন অফলাইন এবং অনলাইনে যেভাবে এই গণ অভ্যুত্থানের অংশীদার ছিল যারা, তাদের কেউকে সম্মান করা হচ্ছে না। কারা করছে? এই যে বট বাহিনী করছে। তারা ঠিক করে দিচ্ছে যে কে এই গণ অভ্যুত্থানের চ্যাম্পিয়ন ছিল, কে ছিল না, কে দেশপ্রেমিক, কে দেশপ্রেমিক না, এবং তাদের মতন করে একটা তো তারা তৈরি করছে। আপনি একের পর এক দেখছেন, কিন্তু অসংখ্য উদাহরণ দেওয়া যায়। অথচ যদি পছন্দ না হয় আপনাকে সঙ্গে সঙ্গে ছাত্রলীগের ট্যাগ দিয়ে আপনার চরিত্র হনন করা হচ্ছে। গত কয়েক মাস ধরে অসংখ্য উদাহরণ দেওয়া যায়। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রতিনিধিকে আপনার দলীয় প্রোগ্রামে আনছেন, এটা কোনো অপরাধের কিছু না, কিন্তু আপনি অন্যকে যখন তখন রয়ের এজেন্ট সাজিয়ে দিচ্ছেন। চীনের প্রতিনিধিদের সাথে আপনি বৈঠক করছেন, করে মিয়ানমারের কোনো একটি অংশে আলাদা একটা স্টেট তৈরি করার জন্য তাকে অনুরোধ করছেন। অথচ গত 10 বছর আপনি অনবরত উইঘুরের মুসলিমদেরকে হত্যার জন্য এই চীন সরকারকে অভিযুক্ত করেছেন। আজকে সেই চীনের সরকার এবং তাদের চীনের শাসক দল কমিউনিস্ট পার্টির সাথে আপনি অফিসে বৈঠক করছেন, চীনের রাষ্ট্রীয় আমন্ত্রণে যাচ্ছেন, আপনি উইঘুরের মুসলমানদের কথা আপনি বলছেন না। অর্থাৎ এই ধরনের আপনার প্রয়োজন অনুযায়ী যে কাজগুলো করছেন, আনু মোহাম্মদ যথার্থ বলেছেন। আমি তো সেই ছাত্রলীগের লাঠিয়াল বাহিনীকে এখন আবার দেখছি ক্যাম্পাসগুলোতে। আপনি নারীকে নির্যাতন করছেন, অত্যাচার করছেন, লাথি মারছেন, আপনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দখল করছেন, আপনি বট বাহিনী তৈরি করে আক্রমণ করছেন। আমি শেষ করে দেব এই জায়গাটায়, নাসির আহমেদ শাহীনের আমি 1 মিনিটের মধ্যে শেষ করে দিব। 1 মিনিট না, আরেকটু কম। নির্বাচনের প্রথম স্টেজটা কি? প্রার্থী ঘোষণা করা।
প্রথম কাজটা হচ্ছে প্রার্থী ঘোষণা করা। জামাত সারা দেশে প্রার্থী ঘোষণা করেছে, এনসিপি ভোটের জন্য প্রচার চালাচ্ছে, কিন্তু বিএনপি ভোটের কথা বললে সে সংস্কার বিরোধী, সে ভারতের এজেন্ট, সে ভারতের আওয়ামী দালাল। লীগকে, ভারতের দালাল, সে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। আর আপনি যে সারা দেশে নির্বাচনের জন্য চষে ফেলছেন, স্কুলের বিস্কুট দৌড়ে বাঁশি বাজার আগে যে লোকটা দৌড়ে ওই মাথায় চলে গেল, তার কোনো দোষ না। যে বাঁশি বাজার আগে লাইনের উপরে পা ফেললো, আপনি তাকে অভিযুক্ত করছেন। অর্থাৎ এখানে আপনি একটা সংঘবদ্ধ চক্র জি। করে কেউ কেউ বিপ্লবের শত্রু, নাসির কেউ আহমদ কেউ শাহীন। গণ অভ্যুত্থানের শত্রু, সংস্কারের শত্রু তৈরি আমি করছেন, আমি যেটা খুব সংক্ষেপে আমাদের জানতে জন্য চাই, কাঙ্ক্ষিত না। সংক্ষেপে জানতে চাই যে এই যে শিক্ষাঙ্গনে যেটি শরীফুজ্জামান শরীফ বললেন যে এই ছাত্র শিবির এবং বাম জোটগুলোর যেই ধরনের অবস্থান দেখা যাচ্ছে, চট্টগ্রামে ঘটেছে, এরকম রাজশাহীতে ঘটেছে, এই জায়গাটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন 1 মিনিটের মধ্যে, যদি আমি শেষ আসলে প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি শরীফুজ্জামান শরীফ ভাই। উনি কিন্তু খুব সুন্দরভাবে পরিস্থিতিটা, সিচুয়েশনটা তুলে ধরছেন। এখন আবার যদি ফ্যাসিস্টের যে পুনর্ভাব ঘটে, তাহলে তো এই আন্দোলন সংগ্রাম এগুলো যে করা হলো, এত মানুষ আত্মাহুতি দিল, এগুলো তো সব ব্যর্থ হয়ে যাবে না। তাই আমাদের উচিত এখন আমরা যেটা উদ্দেশ্য নিয়ে এই দেশে ফ্যাসিস্ট পতন ঘটিয়েছি, আমরা চাচ্ছি একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, আমরা চাচ্ছি সংস্কার, আমরা চাচ্ছি বিচার। প্রতিটি ক্ষেত্রই যেন, প্রতিটি জিনিসই যেন ধারাবাহিকভাবে তার সিস্টেমে হয়, এই প্রতিটির প্রতি আমাদের সমর্থন আছে। আমরা চাচ্ছি না ফ্যাসিস্ট আবার ফিরে আসুক। কোনো ছাত্র সংগঠন কিংবা কোনো কেউই আধিপত্যবাদ বিস্তার করে আবার ফ্যাসিস্টের মতো কার্যক্রম করুক, এগুলোতে আমাদের সমর্থন নেই এবং বাংলাদেশের মানুষেরও সমর্থন নেই। আমি শরীফুজ্জামান শরীফ ভাই খুব সুন্দরভাবে তুলে ধরেছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার দলের ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ, ধন্যবাদ নাসির আহমেদ শাহীন। দর্শক, আমরাও সেটি চাই। জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেটির প্রধানত ছিল বাক স্বাধীনতা। আপনারা বলতে পারেন যে নির্বাচন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা বা গণতন্ত্র প্রতিষ্ঠা বা নির্বাচনের এই সব কিছুর একদম বাস্তব প্রয়োগটি হলো বাক স্বাধীনতা। নির্বাচনে আপনি যে ভোট দেন, সেই ভোটটা আসলে বাক স্বাধীনতারই একটি মানে যেটাকে বলা হয় একটি বাস্তব রূপ। অর্থাৎ আপনি কাকে ভোট দিতে পারেন, আপনি কাকে নেতা হিসেবে চান, সেটি আপনি বলে দিলেন ভোটের মাধ্যমে। সেটিই বাক স্বাধীনতার সবচেয়ে চমৎকার রূপ। আমরাও চাই যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যে ছাত্র সংগঠন রয়েছে, যার যে আদর্শে রয়েছে, সেই মতাদর্শই তারা পালন করুক। নিষিদ্ধ ছাত্র সংগঠন ব্যতীত অন্যান্য যারা ক্রিয়াশীল, তারা যেন তাদের কর্মকাণ্ড সঠিকভাবে করতে পারে। সেখানে যদি একটি ছাত্র সংগঠন আরেকটির উপরে আধিপত্য বিস্তার করতে যায়, তাহলে কিন্তু সেই ফ্যাসিবাদেরই আবার বীজ রোপণ হবে। এই বিষয়টি নজরে নেয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি একটি ইঙ্গিত রেখেই আমি শেষ করছি আজকের ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।